আল্লাহর হালা এনামা সমস্যা নেই। হাসপাতালে আমি ভর্তি হয়েছিলাম 25 তারিখে, আর আমাদের ছোট্ট সোনা পাখির জন্ম হচ্ছে 27 তারিখে দুপুরবেলা। এই যে এই 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 2 দিন আমার উপর দিয়ে কি গেল, সেই জার্নিটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। 25 তারিখ রাতে আমি অলরেডি হাই প্রেশারের ওষুধ খাওয়া শুরু করি, আর তারপরে হচ্ছে যে সকালবেলা আমাকে ব্রেকফাস্ট দিয়ে যায় একদম বয়েল খাবার দাবার, কোনো সল্টও নাই এমন অবস্থা, জাস্ট একটু বয়েল ডিম, একটু বয়েল ব্রককলি, এরকম আর কি, একদম ক্যালোরি কাউন্ট করে করে দিচ্ছিল। আর রাতে হাই প্রেশার ওষুধ খাওয়ার পরেও আমার সকালেও প্রেশার হাই ছিল, এই জন্য আমাকে পরের দিন বললো যদি গোসল করো না, তো আমাকে কতগুলো টাওয়াল দিয়ে গেল, বললো যে এই টাওয়ালগুলো দিয়ে জাস্ট তুমি মানে মুছে ফেলবা গাটা, হাত পা মুছে ফেলো, তোমাকে গোসল করতে হবে না। এটা আমি জানতাম না যে হাই প্রেশার হলে নাকি গোসল করতে হয়। যাই হোক, এরপরে হাত পা মুছে আবার দুপুরের খাবার সেই একই বয়েলড ভেজিটেবল, একদম সব সিদ্ধ সিদ্ধ জিনিসপাতি, কোনো লবণ টবণ কিচ্ছু নাই। অ্যাকচুয়ালি এগুলো খাবার কম, মেডিসিনে লাগতেছিল বেশি। যাই হোক, আর ওদিকে বাসায় সানাইকে রাখতেছিল হচ্ছে তাইগির মা হচ্ছে যেদিনই শুনছে যে আমি হাসপাতালে ভর্তি হয়েছি, তার পরের দিনই হচ্ছে সে ওর মানে সকাল সকালই চলে আসছে, স্কুল ছুটির পর থেকেই সানাইকে রাখতেছিল। সোনার সাথে অনেক কথা বলতেছে, সোনার অনেক সময় দিতেছে, নিজের থেকে বাসায় ঢুকে অনেক অনেক হেল্প করতেছে আমাদেরকে। হাসপাতালের বারান্দা থেকে না বাহিরের একটা সুন্দর ভিউ দেখা যায়, তো বিকেলবেলা এখান থেকে আমি ওই ভিউটা দেখছিলাম, খুবই চমৎকার একটা ভিউ। বাসাবাড়িগুলো যত মানে ঘনই থাকুক না কেন, তারপর সব কিছু কেমন যেন একটা সিস্টেমেটিক। ডিনারের পরে আবার যখন বিপি মাপা হলো, তখন দেখলাম যে ব্লাড প্রেশার বেড়ে এখন 170-র মতো হয়ে গেছে। মানে আমি যতই ওষুধ খাচ্ছি আর যাই করছি না কেন, এটা কন্ট্রোল হচ্ছে না। তারপরে ওনারা আমাকে বললো যে তোমাকে এখন আমরা অন্য একটা রুমে নিয়ে যাব, যেন কাছ থেকে মনিটরিং করতে পারে, সেরকম একটা রুমে আমাকে শিফট করলো। প্রেগনেন্সিতে আসলে হাই ব্লাড প্রেশার খুব একটা ভালো কোনো সিমটম না। এমন হতে পারে যে অনেক বেশি প্রেশার উঠে আমার খিঁচুনি উঠে যেতে পারে, যেটা আমার এবং বাচ্চার দুইজনের জন্যই লাইফ থ্রেটানিং। ওই রকম সিচুয়েশন যাতে না হয়, এজন্য ওরা একদম ক্লোজ মনিটরিং করবে। আর ইন কেস ওরকম কোনো কিছু হওয়ার আগে যেন ওরা ওটিতে নিয়ে যেতে পারে, সিজার করতে পারে, এগুলো আমাকে ওরা মেন্টালি প্রিপেয়ার করছিল বলে বলে যে তোমাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো একটা কিছু হলে তোমাকে আমরা ওটিতে নিয়ে যাব। আমার এই মোমেন্টে এত বেশি ভয় লাগছিল, বেবিটা এখনও কত ছোট, মানে এরকম কিছু হলে কি হবে, মানে হাজার রকম দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরতেছিল। আর আমি জাস্ট শুয়ে, আমার পা বলছিল উপরে উঠায় রাখো, না হলে পায়ে পানি উঠে যাবে। অ্যান্ড দেন যখন রাত 11টা সাড়ে 11টার মতো বাজে, তখন ওরা আমাকে লাইবিলিটি যে ফর্ম থাকে, যেখানে লিখতে হয় যে অপারেশন হইলে সব কিছু দায় দায়িত্ব আমার নিজেরটা আমি নিজেই নিচ্ছি, সেই ফর্মেও আমাকে ওরা সাইন করায় দিয়েছে। মানে যত রকম ফর্মালিটিস আছে ওরা সব কিছু আমাকে দিয়ে পূরণ করাইতেছিল। আর যখন এটা আমি সাইন করতেছিলাম, তখন আমার যে কী পরিমাণ ভয় লাগতেছিল, যেহেতু আমার এর আগের 2টা বাচ্চাই নর্মাল ডেলিভারিতে হয়েছে, তো সিজারিয়ান বা এরকম অপারেশন টাইপের কোনো কিছু তো আমার কখনো হয় নাই। তো আমার কাছে ব্যাপারটা যে কতটা মানে কষ্টদায়ক বলবো না কি বলবো, ভয় পাচ্ছিলাম নাকি কষ্ট লাগছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। জাস্ট আমি আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ এরকম কোনো সিচুয়েশন যেন আমার ফেস করতে না হয়, জাস্ট তুমি আমাকে রক্ষা করো, আমার প্রেশারটা কোনো রকমের তুমি নর্মাল বানায় দাও। সারা রাত এভাবেই কেটে গেছে। পরের দিন সকাল 8টার সময় হচ্ছে ডাক্তার এসে বললো প্রেশার এখন একটু কন্ট্রোলে আছে, তো সমস্যা নাই, আমরা আজকে আর সিজারের দিকে যাব না, তুমি এখন খেতে পারো। ও আমার খাবার বন্ধ ছিল গতদিন রাত থেকে, আমাকে পানিও খেতে দিচ্ছিল না আর কি। তো তারপরে ওরা আমাকে সকালে একটু খেতে দিল, সকালে জাস্ট হালকা একটু পানি খেলাম। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যখানে আমার প্রেশার বেড়ে আবার সেই 150। এরপরে কয়েক দফায় কয়েকজন ডাক্তার আসলে স্যালাইনও দিছিল যাতে হচ্ছে যে প্রেশারটা কমে, কিন্তু যেই স্যালাইনটা একটু স্টপ করে আবার প্রেশার বেড়ে যায়। তো ফাইনালি 2:30টার দিকে সাফনের বাবাকে ডাকলো, ডেকে ডাক্তার এক্সপ্লেন করলো সব কিছু, যে আসলে ভালো হতো যদি এত তাড়াতাড়ি সিজার না করা হতো, কারণ মাত্র 32 সপ্তাহ তো বাচ্চা পেটের ভিতরে থাকলে আর একটু মানে ভালো হতো বাচ্চার জন্য। কিন্তু এখন যে সিচুয়েশন, এতে আসলে বাচ্চার পেটের ভিতরে খুব একটা সেফ না। মায়ের প্রেশার এত বেশি ফ্লাকচুয়েট করলে বাচ্চার যে কোনো একটা সমস্যা হতে পারে, আর সেটা তো আমরা দেখতে পারবো না ভিতরে, কাজেই বেটার হয় ওর জন্য যে ওকে বের করে নিয়ে আসি। এগুলো আর কি বোঝাচ্ছিল
পাচ্ছিল আর এই মুহূর্তে আমার দুনিয়া ভেঙে মনে হচ্ছিল যে কান্না আসছিল যে কি করব, বাচ্চাটা এত ছোট, সার্ভাইভ করতে পারবে কি না, মানে এত ভয় লাগছিল। কিছু কিছু মুহূর্ত থাকে জীবনে আমরা এত হেল্পলেস ফিল করি, আমার মনে হয় জীবনে আমি এত হেল্পলেস কোনোদিনও ফিল করি নাই। আকাচান গেম খেলছে তো এখনই চলে ভালো, সমস্যা নাই। এই তো এরপরে আমাকে নিয়ে গেল হচ্ছে ওটিতে। আর যেহেতু সিজারের জন্য সাফনের বাবাকে এবার আর আমার সাথে ঢুকতে দিবে না। গত 2বার নর্মাল ডেলিভারিতে কিন্তু সাফনের বাবা আমার সাথে একসাথে ছিল, এবার সিজারের কারণে সে যেতে পারবে না। আর সাথে এই যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন ইনকিউবেটর, এটা বেবির জন্য নিয়ে যাচ্ছে, যেহেতু ওকে এনআইসিউতে নিতে হবে। তো জন্মের পরপরই হচ্ছে ওকে ডাইরেক্ট এনআইসিউতে নিয়ে যাবে। আর এখানে সাফনের বাবা আমাকে বাই করে দিচ্ছিল আর ও একলাই বাইরে দাঁড়ায় ছিল, অপেক্ষা করছিল আমার জন্য। আমার মেয়ের জন্ম হয়েছে, আমি অপেক্ষা করতেছি তারে কখন দেখব। বাচ্চা সুস্থ আছে, তারপরেও যেই ডাক্তার আছে ডাক্তার চেক আপ করার পরে ওকে থাকলে তারপরে হয়তো দেখতে পারবো। আর বউ মোটামুটি সুস্থ আছে, তো এই আর কি, যে ওয়েট করতেছি। ওদিকে সাফন সানা হচ্ছে বাসায় আছে, মায়ের অনেক কষ্ট হয়ে গেল। সব মিলায় মনে হয় 1.5-2 ঘন্টার মতো লাগছে টোটাল, সব কিছু মিলায়। ফুল অ্যানেস্থেশিয়া না, হাফ অ্যানেস্থেশিয়া আর কি। তো আমি বের হয়ে সাফনের বাবাকে বলতেছিলাম যে আমি কি দেখছি। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে এর আগে যখনই বাবু হয়েছে বাবুকে সাথে সাথে নিয়ে বুকের উপর দিয়ে গেছে আমাকে, কিন্তু এই বাবুটাকে না আমার খালি হাতে একটু টাচ করতে দিছে, মানে ওকে তো আসলে আমি কোলে নিতে পারি নাই, ওকে জাস্ট আমার হাতের তালুতে একটু ছোঁয়ায় তারপরে নিয়ে গেছে। আমি ওর চেহারাটা হয়তো এভাবে সুন্দর করে দেখতে পারি নাই, ওকে ডাইরেক্ট এনআইসিউতে নিয়ে গেছে। এগুলো বলতে গেলেও আমার কষ্ট লাগে, কিন্তু দেখতে সাফানের মতো। সাফনের মতো? একদম সাফান, ছোট্ট সাফান। সাফন তো অনেক খুশি হবে। অনেক কাঁদছে। কে বাচ্চা? এরপরে আমি মনে হয় ঘুমায় গেছিলাম, আমাকে রুমে নিয়ে গেছিল। আর এত টায়ার্ড ছিলাম নাকি অ্যানেস্থেশিয়াই হবে হয়তো, পুরা ঘুমাচ্ছিলাম। আমার সাথে আর বাবুর এই দিন দেখা হয় নাই। আমাকে ও রুমে রেখে সাফনের বাবা সব কিছু একদম ঠিকঠাক করে দিয়ে তারপরে হচ্ছে উনি এনআইসিউতে যে স্পেশাল পারমিশন নিয়ে ও ওখানে যায় একটু বাবুর কানে আজান দিছে। এই তো আমার আর বাবুর কি লাগবে না লাগবে সব কিছু ডাক্তারের কাছ থেকে শুনে টুনে নিয়ে সাফনের বাবা সব ঠিকঠাক করে দিয়ে তারপরে হচ্ছে যে বাসায় চলে গেছে। সাফনের বাবা এক হাতে সব করা লাগতেছে, ওদিকে বাচ্চাদের দেখাশোনা, ঘর দেখাশোনা, এদিকে আমাদের দুইজনের দেখাশোনা। মানে আসলে কত যে হেল্পলেস আমরা এখানে বাইরের দেশে, আসলে আমরা নিজেরাই খালি জানি আর কত একা একা লাগে। যাই হোক, এই হচ্ছে বাবু যেদিন হয়েছে সেই দিনের ঘটনা। আর এরপরে সাফন শান অবশ্য বিকালবেলা অন্য একটা বাঙালি ভাইয়ের বাসায় ছিল, কারণ রাতে কখন না কখন ব্যাক করবো তার তো কোনো ঠিক ঠিকানা ছিল না, তো এই জন্য ওই ভাইয়ের বাসায় রেখে আসছিল আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। 와, 수, 네, 저저네.